গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসকারীদের বিচারের ভার জনগণকে দিলেন প্রধানমন্ত্রী। দাবি মানার পরও শিক্ষার্থী আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। আজ ও আগামীকাল ৮টা ৫টা কারফিউ শিথিল, চেনা রূপে নিয়েছে ঢাকা, স্বাভাবিক হচ্ছে জনজীবন। আরব আমিরাতে শ্রমবাজার বন্ধের খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো তথ্য নেই, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং জনজীবন স্বাভাবিক হলেও অস্বাভাবিক রাজধানীর নিত্যপণ্যের বাজার। আকাশ ছোঁয়া বেশিরভাগ সবজির দাম, দেশে হারার স্বল্প আয়ের মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসকারীদের বিচার করতে এবার জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। সকালে মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়া অর্থহীন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছে নাসির উদ্দিন। ছাত্র আন্দোলনের আড়ালে যেসব বৃহৎ স্থাপনায় তাণ্ডব চালানো হয়েছে তার অন্যতম মিরপুর 10 মেট্রো রেল স্টেশন। বৃহস্পতিবার সকালে স্টেশনের ভিতরে ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকিট কাউন্টার থেকে শুরু করে দুর্বৃত্তদের আক্রোশের শিকার যন্ত্রপাতি, কম্পিউটার রুম ঘুরে দেখেন তিনি। পরে উপস্থিত গণমাধ্যমকে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন হামলা অবিশ্বাস্য। আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে, কিন্তু সেই কাজই করেছে। সহিংসতাকারীদের বিচারের ভার জনগণের কাছেই ছেড়ে দেন সরকার প্রধান। 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে। এদেশের মানুষ কত খুশি ছিল। তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। শেখ হাসিনা বলেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও নতুন নতুন দাবি তুলে সহিংসতা চালানোর সুযোগ দেওয়াটা হতাশাজনক। সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? ওই 1 দফা পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরো 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। কয়েকদিনে দেশের যত ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কতদিনে ঠিক হবে আমি জানি না। এই টিকিট বিক্রয়ের মেশিন থেকে শুরু করে মেট্রো স্টেশন 10-এর প্রতিটি জায়গাতেই ব্যাপক তাণ্ডব চালিয়েছে সহিংসতাকারীরা। এদিকে বোঝাই যায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই মাধ্যমটির উপরে কতটা আক্রোশ ছিল তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রো স্টেশন পরিদর্শন করার পর বললেন, এদেশের মানুষের কাছ থেকে এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই বিশ্বাস করার মতো নয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, মেট্রো স্টেশন 10, ঢাকা। শুক্র ও শনিবার ঢাকা সহ গাজীপুর এবং নরসিংদী এবং নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে, তবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত তা শিথিল করা হবে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল বৃহস্পতিবারও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলায় কারফিউ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল থাকে। আর বাকি জেলাগুলোর কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এদিকে সিলেটের সার্বিক পরিস্থিতির সর্বশেষ জানিয়েছেন সহকর্মী শিপার চৌধুরী। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো সিলেটেও কারফিউ জারি করা হয়েছে, কিন্তু মানুষের জীবন মান চিন্তা করে নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সিলেটে কারফিউ শিথিল করা হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে সিলেটের আম্বরখানা পয়েন্টে। এখানে কিন্তু সুনামগঞ্জ এবং শহর থেকে এবং কোম্পানিগঞ্জ থেকে বিভিন্ন এলাকা থেকে এই পয়েন্ট দিয়ে মানুষ কিন্তু তাদের জীবনমান
বা জীবন ধারাবাহিকতার কার্যক্রম চালাতে এই শহরমুখী হয়। তো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই কারফিউ শিথিল টাইমে কিন্তু মানুষজন কিন্তু তাদের প্রয়োজনীয় কাজ সারতে কিন্তু শহরে ঢুকতেছে এবং এই মানে নিয়ম কানুন মেনে কিন্তু মানুষজন কিন্তু শহরেই আসতেছে। তো আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি যে কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর টহল টিম, সাথে বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের কার্যক্রম বা চলমান পরিস্থিতি অব্যাহত রেখেছে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে বিগত কয়েকদিনের সৃষ্ট আন্দোলনের পরিস্থিতিতে জ্বালাও পোড়া ভাঙচুরের কারণে কিন্তু সিলেটে 10টি মামলা হয়েছে। 10টি মামলায় কিন্তু 250 জন এজাহার নামী আসামি করে অজ্ঞাতনামা 16,000 আসামি করা হয়েছে এবং গ্রেফতার দেখানো হয়েছে এ পর্যন্ত 128 জন। তো আসলে আপনি দেখতে পাচ্ছেন সিলেটের পরিস্থিতি স্বাভাবিক, আমরাও দেখতে পাচ্ছি সিলেটের পরিস্থিতি স্বাভাবিক, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক। আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে মেট্রোপলিটন পুলিশ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে আইন শৃঙ্খলা কারফিউ কিন্তু অব্যাহত থাকবে এবং নির্দিষ্ট টাইমে কারফিউ শিথিল করা হবে। তো এই ছিল আমার কাছ থেকে কারফিউকালীন সিলেটের সর্বশেষ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। বাংলাদেশের শ্রমবাজার বন্ধ এমন কোনো তথ্য মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন জনশ্রুতির ব্যাখ্যাও দেন তিনি। তবে এমন খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধও জানান তারা। প্রধানমন্ত্রী যদি এই জিনিসটা নজরে রাখেন এই ব্যাপারটা, তাহলে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আরব আমিরাতের দূতাবাসের সাথে এই ভিসার জটিলতা নিয়ে যদি কথা বলে, তাহলে আমার মনে হয় যে এটা দ্রুত একটা সমস্যার সমাধান হবে। এখন নতুন করে যে ভিসাগুলো হচ্ছে, ম্যানপাওয়ার হচ্ছে, এসব যাত্রীরা যাইতে পারবে না। সুতরাং আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যেন দুবাই সরকারকে রেমিটেন্স যোদ্ধা যাওয়ার ব্যাপারে সহযোগিতা করে। বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশা প্রকাশ করেন বায়রার এই নেতা। শুধু আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা বিদেশে আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং যেসব দেশে আইন কানুন অত্যন্ত একটা খুব কনজারভেটিভ ইয়েতে আছে, স্ট্রিক্টলি মিছিল, মিটিং, সমাবেশ এগুলো খুব রেস্ট্রিক্টেড, সেখানে এই জাতীয় কোনো কিছু যাতে পদক্ষেপ না নেওয়া হয়। দেশের বাইরে আইন বহির্ভূত কর্মকাণ্ড কোনো দেশই মেনে নেবে না জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। প্রত্যেকের জানা উচিত যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। দেশের বাইরে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে, সেটা তাদের ব্যাপার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু করেছেন বরগুনার পাথরঘাটা উপকূলের জেলেরা। এতে জেলে পাড়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে। টানা 65 দিন অনাহারে অর্ধাহারে পার করার পর এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। পাথরঘাটা থেকে সুমন মোল্লা তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে 19 মে থেকে 23 জুলাই পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় অনেকটা কর্মহীন হয়ে পড়েন উপকূলের জেলেরা। 23 জুলাই মধ্যরাতে 65 দিনের এ নিষেধাজ্ঞা শেষ হওয়ায় খুশি মৎস্যজীবীরা। সাগরে কাঙ্ক্ষিত মাছ পেলে নিষেধাজ্ঞাকালের ক্ষতি কাটিয়ে উঠবেন বলে আশা করছেন তারা। 65 দিন অবরোধ একটা কমনে পাইছে, কোন বইতে পাইছে আমরা জানি না, কিন্তু সামুদ্রিক মাছে ডিম ছাড়ে না। ডিম ছাড়ে পুষ্করি মাছে, কোলার মাছে, এদিকে 2 মাছ, অন্যান্য মাছে, এতে নদীর কোনো সমস্যা হয় না। 65 দিন অবরোধ দিয়েছে, অবরোধ তো ভারতের জালিয়া সাথে যদি মিলিয়ে দিতে তাহলে বাংলাদেশের লাগে উপকার হইতো।
তবে জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমায় মাছ আহরণ করে। আমাকে বাংলাদেশের মাছ সব লই যে সাগর যে দরিয়া ভারতলারা প্রতি বছর শুনি যে ভারতের লাগে তাল মিলাইয়া বাংলাদেশে অবরোধ দেবে, যাতে তাদেরও মাছ ধরা বন্ধ থাকে, আমাদেরও বন্ধ হয়, কিন্তু আদাও কোনো কিছু হয় না। ইলিশের উৎপাদন বাড়াতেই সরকার 65 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। 65 দিনের অবরোধের সাথে বাংলাদেশের অবরোধের সাথে ভারতের অবরোধের যে মিলের যে বিষয়টি, এই মিলের বিষয়টি এটা আশা করি যথাযথ কর্তৃপক্ষ এটা ব্যবস্থা নেবে, কারণ এটা আন্তর্দেশীয় যেহেতু বিষয় আছে, সেই ক্ষেত্রে দুই দেশের উভয় দেশের হয়তো বা সমঝোতার মাধ্যমে নিতে হবে। তবে এটা নিলে সবচেয়ে ভালো হয়। সেই ক্ষেত্রে প্রচলিত বিধিবিধানে যা আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং আশা করি যে মৎস্য সম্পদ রক্ষা এটা আসলে ব্যবহারও আমরা করব, ব্যবসাও আমরা করব, খাবো আমরা, তো এটা রক্ষা করার দায়িত্বটাও আমাদের। বরগুনা জেলায় মোট 36,022 জন নিবন্ধিত জেলে রয়েছেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্দোলন এবং কারফিউর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেশিরভাগ সবজির দাম আকাশ ছোঁয়া। এতে হতাশা বেড়েছে নগরবাসীর মাঝে। সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন কারফিউ শিথিল হলেও ব্যবসা বাণিজ্য স্থিতিশীল হতে আরও সময় লাগবে। দর্শক, এবার চলে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। সহকর্মী সুমন কুমার দে জানাচ্ছেন সেখানকার বাজার পরিস্থিতি। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরী রিয়াজউদ্দিন বাজারে, অর্থাৎ আমরা কাঁচা বাজারে আসছি। কাঁচা বাজারে এসে আমরা পাইকার এবং খুচরা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সবজির দাম কমেছে। এই গত কয়েক সপ্তাহ তুলনায় সবজির দাম একদমই সবজির দাম কমেছে, অর্থাৎ শুধু আলুর দামটাই রয়েছে। আলু 65 টাকা করে বেশ কয়েক সপ্তাহ ধরে বিক্রি করা হচ্ছে, সেটি 65 টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা পাইকারিতে পটল বিক্রি করা হচ্ছে আপনার 18 থেকে 20 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা। আমরা কাকরল দেখতে পাচ্ছি, সেটি বিক্রি করা হচ্ছে পাইকারিতে 60 টাকা, খুচরা পর্যায়ে কিন্তু 70-75 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা কাঁচা পেঁপে রয়েছে, কাঁচা পেঁপে পাইকারিতে বিক্রি করা হচ্ছে 25 বা 26 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। আমরা শসা রয়েছে, এখানে শসা বিক্রি করা হচ্ছে 20 থেকে 22 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা। কাঁচামরিচ 300 টাকা করে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছিল গত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার পূর্বাচল নতুন শহরের 5 নম্বর সেক্টরের সুলফিনা এলাকায় এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। পূর্বাচল ইয়ুথ ক্লাবের সভাপতি ইমন হাসান খোকনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ, রাসেল সহ অন্যান্যরা। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা প্রথমেই দেখে নেব আজকের পত্রিকাগুলোর শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে আরও 5 মামলায় শিক্ষার্থীরা আসামি, অর্থনীতিতে গতি ফিরছে, পুরো স্বাভাবিক হয়নি, আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি, বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি। দৈনিক ইত্তেফাক, টাকায় পথ কিনলে মাঠে টানবে কেন, উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী। কোটার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়া নিয়ে রহস্য, বিটিভি ভবনে হামলার নেপথ্যে বিএনপি জামাত। সমকাল, হাসপাতালে কয়েক হাজার আহত, অধিকাংশ গুলিবিদ্ধ, ওবায়দুল কাদেরের সামনেই নিখিল কোচির বাদানুবাদ, কাঁদলেন, বিচার চাইলেন দেশের মানুষের কাছে।
বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নীল নকশা করে ধ্বংসযজ্ঞ, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, শত্রুরা। মেট্রোপলিটনে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী, দেশবাসীকেই করতে হবে তাণ্ডবকারীদের বিচার। জরুরি নন কর্মী বাংলাদেশে ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। সহিংসতার স্বচ্ছ বিশ্বাসযোগ্য তদন্ত চায় জাতিসংঘ। চলছে চিরুনি অভিযান। যুগান্তর, গ্রেফতার 5 সহস্রাধিক। চট্টগ্রাম বন্দর কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে, ধ্বংসযজ্ঞের জন্য জনগণের কাছে বিচার চাই প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর, দুর্যোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা, আজ ও কাল বেলা 8টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। ধ্বংসযজ্ঞের বর্ণনার ভাষা নেই, জনগণের কাছে বিচার চাই। ময়নাতদন্ত ছাড়াই অনেক লাশ দাফন। বণিক বার্তা, এইচএসসি এবং সমমান পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত, এখনই ট্রেন চালু হচ্ছে না। বিপুল অঙ্কের নগদ টাকা মানুষের হাতে, ব্যাংক চলছে কেন্দ্রীয় ব্যাংকের ধারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, নিহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করুন। দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার শিরোনাম করেছে ট্রমা, পেইন এবং ইস্ট অন দেয়ার ফেসেস। সোশ্যাল মিডিয়া অফ লিমিটস ইন্ডিপেন্ডেন্টলি। প্লে ইউর প্ল্যান টু ব্রিং দ্য কালপ্রিটস টু জাস্টিস। তো এই ছিল আমাদের আজকের পত্রিকাগুলোর শিরোনাম। ম্যাক্সিমাম পত্রিকায় একই রকম শিরোনাম করেছে। তাদের মধ্যে মেট্রো রেলের ক্ষতিটা চলে আসছে, কোটা আন্দোলন তো আছেই। তো আমরা আপনার কাছে প্রথমে একটু জেনে নেই, মেট্রো রেল সম্পর্কে জেনে নেই যে কীরকম ক্ষয়ক্ষতি হলো। জি, প্রধানমন্ত্রী যিনি ওটা পরিদর্শন করেছিলেন মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন, সেখানকার ধ্বংসযজ্ঞটি আসলে এটা বর্ণনাতীত। এই রকম ধ্বংসযজ্ঞ আমি এর আগেও বলেছি যে আপনার আন্দোলন করেছে শিক্ষার্থীরা, এই বিষয়টি মোটামুটি স্পষ্ট যে শিক্ষার্থীরা কোনো রকম ধ্বংসযজ্ঞে জড়িত নয়। তো এখন কথা হচ্ছে কে বা কারা। তো আমার কথা হচ্ছে যে বা যারাই হোক, তারা দেশের সম্পদ ধ্বংস করেছে, তাদের নিজেদের সম্পদ ধ্বংস করেছে। সারা দেশের যে ধ্বংসযজ্ঞ, বিশেষ করে রাজধানীর শনিরাখড়া এলাকায় আপনার রামপুরা টেলিভিশন ভবন এবং মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন, এছাড়া আপনার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মহাখালীর সেতু ভবন, এই ধ্বংসযজ্ঞগুলো আমরা যতটুকু ফুটেজ দেখেছি, টেলিভিশনের ফুটেজে যতটুকু দেখেছি, এটা মানে নৃশংসতা, এই ধরনের মানে ধ্বংসযজ্ঞ এটা মেনে নেওয়া যায় না। যে বা যারাই করুক তারাই দেশের মানুষ এবং এটা তাদের সম্পদ, এই ধ্বংসটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আশা করব যে তাদের বোধোদয় হবে, তাদের দাবি, তাদের চাওয়া সেটা অন্য পন্থায়, অন্য পথে তারা আগাবেন আদায় করার জন্য, কিন্তু এরকম ধ্বংসযজ্ঞের মাধ্যমে নয় আমি মনে করি। আচ্ছা, আমরা প্রথম আলোতে দেখেছি যে আরও 5 মামলায় শিক্ষার্থীরা আসামি। হ্যাঁ, এ বিষয়ে আইনমন্ত্রী সহ সরকারের তরফ থেকে আশ্বাস ছিল যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হবে না। যেমনটি আমি এখনই বললাম যে কোনো রকম ধ্বংসযজ্ঞে শিক্ষার্থীরা জড়িত নয়, এটা সরকারও স্বীকার করে নিয়েছে। আমরাও মনে করছি যে শিক্ষার্থীরা ধ্বংসযজ্ঞের এরই মধ্যে যে ধ্বংসযজ্ঞ ঘটে গেছে গত কয়েকদিনে, তাতে শিক্ষার্থীরা যুক্ত নয়। সুতরাং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হবার কথা নয়, এ বিষয়ে সরকারও স্পষ্ট ঘোষণা দিয়েছে। আইনমন্ত্রীও বলেছেন, গতকালও উনি বলেছেন যে কোনো শিক্ষার্থীর নামে মামলা হবে না। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এরই মধ্যে হয়ে গেছে আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ের মানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ঢাকায়, সেখানকার 20 শিক্ষার্থীর নামে মামলা হয়েছে, এটা সুনির্দিষ্ট বিষয়। আপনার আরও 15 শিক্ষার্থীর নামে মামলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আশুলিয়া থানায় মামলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীর নামে। শাহবাগ থানায় মামলা হয়েছে যেখানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর নাম আসার আশঙ্কা করা হচ্ছে। তো এই বিষয়টি আমার মনে হয় যে পরিস্থিতিকে আরও জটিল করবে। আমি যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তারা এখনও তাদের আন্দোলন প্রত্যাহার করেনি, তারা স্থগিত করেছে। তো সেই অবস্থায় যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়, আমার মনে হয় এই বিষয়টা পরিস্থিতিকে জটিল করবে। এ বিষয়ে আমি আশা করব যে সরকার নজর দেবে। খুব জরুরি, বিষয়টা জরুরি। শিক্ষার্থীদের নামে মামলা হওয়া বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়, এটিও একটি বিষয়। ইত্তেফাকে আমরা একটা শিরোনাম দেখেছি যে টাকায় পদ কিনলে মাঠে নামবে কেন। এটা তো মজার বিষয়। আমাদের দেশের রাজনীতিতে শুধু আওয়ামী লীগকে নিয়ে নয়, আওয়ামী লীগ, বিএনপি বা সব বড় দলই আপনার সেখানে কমিটি গঠিত হয় ডোনেশনের বিনিময়ে। এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। তো এখানে যথাযথই বলা আছে যে একজন নেতা পদ কিনে নেবেন অনেক টাকার বিনিময়ে, তিনি সভাপতি হবেন বা সেক্রেটারি হবেন। তো উনি কেন মাঠে দৌড়বেন রোদ বৃষ্টিতে? উনি কেন মাঠে থাকবেন? ওনার কর্মীরাই মাঠে থাকবেন। এভাবে আপনার মানে এমনকি মতাদর্শ দলীয় যে কোনো দল, যে দলের কথাই বলি, আওয়ামী লীগ বলেন, বিএনপি, জাতীয় পার্টি বলেন, দলের মতাদর্শের বাইরের মানুষেরাও টাকার জোরে চলে আসছেন দলে অনুপ্রবেশকারী হিসেবে। হাইব্রিডের জন্ম হচ্ছে, ফলশ্রুতিতে আপনার ত্যাগী মাঠের নেতাকর্মী যারা, তারা বঞ্চিত হচ্ছে, তারা হতাশ হচ্ছে। এটা অত্যন্ত সব দলের জন্যই এটা অত্যন্ত খারাপ। এবং এই বিষয়টা আমার মনে হয় যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এটা হারে হারে টের পেয়েছে এই গত কয়েকদিনের আন্দোলনে। খুব সহজ বিষয় যে একটি দল 15 বছর ক্ষমতায় থাকা একটি দল, সেই দলের অফিসে হামলা হয়, সেখানে পুলিশ প্রোটেকশন লাগে, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগে। এটি হওয়ার কথা নয়। কারণ যে দলটি দেশের সবচেয়ে পুরনো দল, তৃণমূল পর্যন্ত যার বিস্তৃতি আছে, সাংগঠনিক ভিত্তি আছে, সেই দলে তো যে কোনো দুর্যোগে, যে কোনো সমস্যায় আপনার কর্মীতে ঠাসা থাকার কথা, নেতাকর্মী দিয়ে ভরা থাকার কথা। কিন্তু দেখা গেছে যে এই ক্রাইসিসের সময়টায় দলীয় নেতাকর্মীদেরকে তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন জায়গায়, সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা জেনেছি যে আওয়ামী লীগের অফিসে, বিভিন্ন অফিসে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় ছিল? 15 বছর ধরে যারা দেশের ইয়েতে আছে, তারা কোথায় ছিল এই সময়টায়? এটা আপনার এই যে অর্থের বিনিময়ে পদ বিক্রির ফসল বলতে পারেন। এই জায়গাটায় আরও একটু পরিষ্কার করে যদি আমি বলি যে যে দলগুলোতে আপনার অর্থের বিনিময় কমিটি হয় না, সেরকম একটা বিলুপ্ত দল জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সেখানে যোগ্যতার ভিত্তিতে 100% গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে নেতৃত্ব নির্বাচিত হতো। আবার বাম যে দলগুলো আছে, আমি যতটুকু জানি যে বাম দলগুলোর নেতৃত্ব নির্বাচনেও গণতন্ত্র চর্চা করা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। খুব স্বাভাবিকভাবে এইসব দলে যোগ্য নেতৃত্ব উঠে আসে। দেশ রূপান্তর একটা শিরোনাম করেছে, সেটা হচ্ছে যে দুর্যোগ আন্দোলনে বিপন্ন শিক্ষা। এ সম্পর্কে যদি এটাও দুঃখজনক বিষয় যে শিক্ষা ব্যবস্থা, আমরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়েই গিয়েছিলাম গত 1-2 দশক আগেও। শিক্ষা ব্যবস্থার যেটা চিত্র ছিল সেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা সব কলেজগুলো আপনার 1 বছর, 1.5 বছর বা তারও বেশি সময়ের সেশন জটে আটকা ছিল। 3 বছরের কোর্স, 4 বছরের কোর্স শেষ করে বের হতে 6 বছর লেগে যেত। সেই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটে গিয়েছিল এই সময়টায়। তো দুঃখজনকভাবে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেমন এইচএসসি পরীক্ষা চলছে, এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটা পরীক্ষা, সম্ভবত 4-5টা পরীক্ষা এখনও বাকি আছে, এই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে। এতে করে যেটা হয় যে ওই বাচ্চাগুলো, পরীক্ষার্থী যারা, ওদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হয়, এক ধরনের অমনোযোগিতা চলে আসে, তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়। আর সার্বিক বিবেচনায় এটা আপনি ধরেই নিতে পারেন এই পরীক্ষাটা জুলাই মাস চলে যাচ্ছে, পরীক্ষাটা কবে হবে, কখন হবে,
যেখানে তাদের জুলাই থেকে পরবর্তী সেশন শুরু হওয়ার কথা, উচ্চ মাধ্যমিকের পরের যে সেশন, উচ্চশিক্ষার সেশন শুরু হওয়ার কথা। তো এই পরীক্ষা কবে হবে, কখন হবে, এসব নিয়ে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে হতাশা চলে আসে। তো এটা দুঃখজনক খবর। এই বিষয়ে যদিও সরকার ভাবছে, শিক্ষামন্ত্রী আমি যতটুকু জানিছি গতকালও এই বিষয়ে উনি কথা বলেছেন, তারপরেও আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব এই বিষয়টি সরকারকে দেখতে হবে। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসকারীদের বিচারের আর জনগণকে দিলেন প্রধানমন্ত্রী। দাবি মানার পরও শিক্ষার্থী আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। আজও আগামীকাল 8টা 5টা কারফিউ শিথিল, চেনা রূপে ফিরছে ঢাকা, স্বাভাবিক হচ্ছে জনজীবন। আরব আমিরাতে শ্রমবাজার বন্ধের খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ে এ বিষয়ে তথ্য নেই, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং জনজীবন স্বাভাবিক হলেও অস্বাভাবিক রাজধানীর নিত্যপণ্যের বাজার। আকাশ ছোঁয়া বেশিরভাগ সবজির দাম, দিশেহারার স্বল্প আয়ের মানুষ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বিশেষ বুলেটিন দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।